আজকের আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায়। এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে, কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে। আমরা অনেকেই যারা বিএনপির সাথে হাসিনা হটাও আন্দোলন করছি, তাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান দূরত্ব তো তৈরি হয়েছে। তার সঙ্গত কারণও আছে, সেই কারণগুলো নানা সময় বলা হয়েছে, আবার আলাদা করে করার দরকার আছে বলে মনে করি না। কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে? না, এই সংকট অনেক আগে থেকেই ছিল। সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে 2024-এর বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই। শুরু করি বিএনপির যত ভুল নিয়ে। আসেন আল্লাহর নামে শুরু করি। বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়াউর রহমানের পজিশনিং শব্দটা মার্কেটিং এর শব্দ। আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি। এটাতে মার্কেটিং এ বলে প্রোডাক্ট পজিশনিং। এটা হলো মার্কেটিং এর একটা কৌশল, যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয়। সহজ কথা, এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা, কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে। আমি একটা উদাহরণ দিই। ধরেন গাড়ির বাজারের পজিশনিং। ধরো যাক দুইটা গাড়ি আছে, গাড়ির নির্মাতা দুইটা, তাদের পণ্যের পজিশনিং করতেছে। মার্সিডিজ বেঞ্জ, এই যে মার্সিডিজ বেঞ্জ আর টয়োটা, দুটোই গাড়ি একই কাজ করে, তাই না? কিন্তু কোন গাড়িটা কিনবেন, কে কিনবে? মার্সিডিজ বেঞ্জ এটা খুবই উঁচু মানের গাড়ি, বিলাসবহুল গাড়ি, আরামদায়ক গাড়ি, এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো, মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তাও এটা উল্টায় পড়বে না। বড় লোকই দেখানোর জন্য আর কি, নিজের সম্পদশালী দেখানোর জন্য, সোজা কথায় ভাব শোধানোর জন্য লাগে আর কি। টয়োটা এটা নির্ভরযোগ্য, দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগিতা আছে, দামে সাশ্রয়ী, এটা রিসেল ভ্যালু ভালো, পার্টস পাওয়া যায় সব জায়গায়, তাই না? দুইটা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে, কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয়। এক গ্রুপ কিনবে মার্সিডিজ আর এক গ্রুপ কিনবে টয়োটা, আলাদা জায়গা সবার। বিলাসবহুল কথাটা শুধু মার্সিডিজের জন্য, টয়োটার জন্য কিন্তু না। টয়োটা যদি বলে আমি বিলাসবহুল তাহলে কিন্তু হবে না। মার্সিডিজ যদি বলে আমার পার্টস সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না। প্রোডাক্ট পজিশনিং মানে হলো প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটাকে এমনভাবে উপস্থাপন করা যাতে গ্রাহকরা সহজে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যের চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য। রাজনৈতিক দলেরও পণ্য আছে, সেটা তারা বেচা কেনা কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা হয়। তো আওয়ামী লীগের পণ্য কি? শরফদির বডিগার্ড, তারা বলে স্বাধীনতার নেতা, 6 দফা আন্দোলনের নেতা। আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে শরফদির বডিগার্ড, মানে শেখ মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল, কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে না। জিয়ার পজিশনিং করছে কোথায়? বিএনপি। জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের নায়ক। স্বাধীনতা কি জিয়া 1 নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে? সে কি অবিসংবাদিত নেতা? আমি যাই বলি না কেন, এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না, তার ইমেজকে। পাকিস্তান আন্দোলনকে মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে না। তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো? জিয়া 7ই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা। 7ই নভেম্বর তো বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনূসের মতো জিয়াকে নেতার মুকুট পরাইছিল। জিয়া নেতা হইতে চায় নাই, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন, ঠিক প্রফেসর ইউনূসের মতো। সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুকভাবে শাসন ভার নেয়। বাংলাদেশের ইতিহাসে 2 জন অনিচ্ছুক শাসক পাইছি, একজন প্রফেসর ইউনূস আর একজন জিয়াউর রহমান। জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা, সেটা বিএনপি করে নাই। জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে পজিশন করা, সেটাও সে করে নাই। সে নভেম্বর বিপ্লবকে ওনই করে না, 2024-এর বিপ্লবকেও বিপ্লব বলে স্বীকার করতে চায় না। বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেলে, না জানি কি করতে হবে বিপ্লব কইলে। 2 নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই, মানে রাজনৈতিক বয়ান নাই। তো রাজনৈতিক বয়ান মানে কি? ধরেন আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি কি, আপনার উত্তর কি হবে? খুব সহজ প্রশ্ন মনে হয়, কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না। মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে, মানে চিন্তার স্বচ্ছতা মানে ধরুন অ্যারিস্টটল হয়ে যেতে হবে না। চিন্তার স্বচ্ছতা হলো আপনি যে বক্তব্য দেন সেই বক্তব্যটা কেন দিচ্ছেন, সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া, ধারণা থাকা, এইটারে বলে চিন্তার পদ্ধতি। তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা। চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ। যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি, আপনি আসলে কি করেন, কি চান, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে।
এই গল্পটাই হইতেছে বয়ান। যেমন ধরেন আওয়ামী লীগ কি বলবে যে সে 1000 বছরের বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে। আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আওয়ামী লীগকে। সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প। সে সোনার বাংলায় ফিরে যেতে চায়। সে বলবে মুক্তিযুদ্ধের কথা। সোনার বাংলায় ফেরার পথে একটা মাইলস্টোন মুক্তিযুদ্ধ। সোনার বাংলায় ফেরার পথে আরেকটা মাইলস্টোন 52 ভাষা আন্দোলন। এখন এই যে বয়ান, এই যে গল্পটা, এটা সমর্থনে যারা থাকবে তারা আওয়ামী লীগের। এমনও হতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না, কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প, এই ন্যারেটিভ, এই বয়ান, স্বাধীনতার এই বয়ান, এটা সে বিশ্বাস করে। অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই। তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী লীগকে? দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করাইছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না। অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে। এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নাই। এই কারণে দেখবেন অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না, তবে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধকে আমি অন করি। অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইল, আওয়ামী লীগ আর পবিত্র থাকে নাই পরে, সেটা সে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে। এই উদাহরণ দিই কয়েকটা, বুঝবেন আমি কাদেরকে বুঝাই। সিরাজুল ইসলাম চৌধুরী, আনু মোহাম্মদ, সিপিবি, এই যে বিএনপির ফজলুর রহমান, এমনকি মির্জা ফখরুল ইসলাম, এমনকি বিএনপির এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বয়ানে বিশ্বাস করে। তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে, এবং আওয়ামী লীগ যেভাবে বলে 72-এর সংবিধান সেটাতেই বিশ্বাস করে। কিন্তু আওয়ামী লীগ করে না। সে বলে, সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটাকে নষ্ট করে ফেলছে। তো এই গ্রুপটা, এই যে চেতনা মারানিদের গ্রুপটার আর একটা ডাইমেনশন আছে, যেই কারণে মুক্তিযুদ্ধকে তারা ওন করে, নিজের বলে মনে করে। সেটা কি? সেটা হইতেছে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা। আপনি দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে। এই 3টা শব্দ এটা ব্যবহার করে, যে কথাটা আসলে বলতে চায় সেটা কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে, সেজন্য এরকম শব্দগুলো বলে। এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ। মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের লেখা? কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে? কে? মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্মনিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা। তো প্রগতিশীলতা আর এই ধর্মনিরপেক্ষতার উৎস কোথায়? আমাদের দেশে। আসেন এটা একটু বুঝে দেখি। বাংলাদেশ রাষ্ট্র গঠনের 3টা পর্যায় আছে সুনির্দিষ্ট। 1 নম্বর পর্যায়, এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত, তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত, এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত। এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি, মানে ভারতবর্ষে কি মনে করে? এটা বহিঃশত্রুর আক্রমণ, তারা বাইরে থেকে আসছে। অন্য 8-10টা যে উপনিবেশ যারা করে, কলোনি যারা বানায়, তাদের মতো মুসলমানরাও কলোনি গাড়ছিল এই ভূখণ্ডে, যেমন ব্রিটিশরা করছে। তো এইটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা, যে মুসলমানরা বহিরাগত, বাইরে থেকে আসছে। অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মতো কলোনি করে নাই, বরং নিজেরাই ভূখণ্ডে আইসা তাদের মতো করে এই ভূখণ্ডের লোকই হয়ে গেছে। এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নিছে, এখানে সংসার করছে, বিয়ে শাদী করছে, এখানে মারাও গেছে, এখানে মানুষ হয়ে গেছে, সম্পদ পাচার করে নাই সে যেখান থেকে আসছে। সেইটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ানে পাওয়া যায়। বখতিয়ার খলজি তো আসছে আফগানিস্তান থেকে, সে কি আফগানিস্তানে নিয়ে গেছে তার সম্ভব না। তাহলে কথা দাঁড়াইলো এই যে মোদির মতো হিন্দুত্ববাদীদের কাছে মুসলমানরা হলে এই উপমহাদেশে কলোনি করতে আসছে। এই কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের রাষ্ট্র গঠন করা। এটা বঙ্কিমচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন, শরৎচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন, দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে। এই বয়ান দাঁড় করানোর জন্যই বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে। তাহলে বিষয়টা দাঁড়াইলো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানই দাঁড় করাবে বা এমন বয়ানকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনগণের স্বার্থের উপরে দাঁড় করাবে। আচ্ছা, এবার আসেন দেখি, আপনি যদি আমাদের এই দিককার তো পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন, এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল? এই ভূখণ্ডের জনগোষ্ঠীর লড়াইটা কি নিয়েছিল? আসেন সেটা একটু বুঝে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় যাইতেছি এবং কোথায় থেকে কোথায় আসলাম। দ্বন্দ্বটা মূলত জমি নিয়ে। জমি নিয়ে কেন? কারণ জমি কৃষিভিত্তিক সমাজের জীবিকা। মূলত পৃথিবীর অধিকাংশ দ্বন্দ্বই তার সম্পদ নিয়ে। আমাদের কৃষিভিত্তিক সমাজের সম্পদ তো জমি, তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা। মোগল আমল আর ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল, এই দুইটার মধ্যে মৌলিক
তফাৎ ছিল, মানে মোগল আমলের থেকে ব্রিটিশ আমলে। মোগলদের বিশেষ করে আকবরের আমলে জমির মালিকানা ছিল সম্রাটের। খাজনার বিনিময়ে কৃষক জমির সকল অধিকার ভোগ করত। জমিদারের কাজ ছিল মূলত প্রশাসনিক, খাজনাটার মালিক ছিল না সে। খাজনাও ফসলের উৎপাদনের উপরে নির্ভর করত। কোনো বছর ফসল যদি ভালো হইতো খাজনা বাড়ত, উৎপাদন কম হইলে খাজনা কমে যেত। বাংলা অঞ্চলে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পরে এই ব্যবস্থার আমূল পরিবর্তন আসে। শুরু হয় আমাদের দুঃখ। কেমন সেটা? জমিদার হয়ে যায় ভূমির মালিক, আর কৃষক হয় খাজনা দেওয়ার মেশিন। ফসল ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা না, নির্দিষ্ট পরিমাণে খাজনা কৃষককে দিতে বাধ্য থাকতে হবে, একই পরিমাণে খাজনা। ফসল খারাপ হইলেও দিতে হবে, ভালো হইলে তো দিতে হবেই। মোগল এবং ব্রিটিশ আমলে জমিদারদের পার্সেন্টেজ করেন, তাহলে দেখবেন যে মোগল আমলে আনুমানিক 60 থেকে 70% জমিদার ছিল হিন্দু, বাকিটা মুসলমান এবং অন্যান্য ধর্মের। ব্রিটিশ আমলে এই সংখ্যাটা বাইরে হিন্দু জমিদারদের ক্ষেত্রে দাঁড়ায় 70 থেকে 80% হিন্দু জমিদার, মুসলমান এবং অন্যান্য ধর্মের জমিদারদের সংখ্যা দাঁড়ায় 20 থেকে 30%। অর্থাৎ মুসলমানরা মূলত বহিঃশত্রু, এই ধারণা থেকেই হিন্দু এলিটরা সবসময় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানটা নিশ্চিত করছিল। ফলে ব্রিটিশদের আমলে আমাদের বাংলা অঞ্চলে হিন্দু জমিদারদের বর্ধিত ক্ষমতা পরিণত হয় মূলত রাজনৈতিক প্রভাব খাটায়, হিন্দু প্রভাব বজায় রাখায়। আর এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথায় হইয়া দাঁড়ায় বাংলায় ফিরে পাওয়া সেই ক্ষমতা যা হিন্দু রাষ্ট্রে সে পাইতে চাইছিল, বা মুসলমানদের আগমনের আগে যেই ক্ষমতাটা হিন্দুদের ছিল। মুসলমানদের আগমনের পরেই প্রথম, ব্রিটিশ আসার পরে হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র মানে মুসলমানদের হঠায় রাষ্ট্র ক্ষমতা তাদের অধীনে নেওয়ার সুযোগটা এমনভাবে পাইল যেটা মুঘলদের আমলে ছিল না। তো হিন্দু রাষ্ট্র বানানোর পথে জমিদার শ্রেণীর যে রাজনৈতিক প্রভাব, সে প্রভাবের বিরোধিতা করবে কারা? মুসলমানরা, কারণ তারাই প্রজা। মনে রাখবেন যে এই বিরোধিতা গরিব কৃষকদের জমির মালিকানা আদায়ের আন্দোলন। কৃষকদের দিক থেকে এই আন্দোলন কোনো মুসলমান রাষ্ট্র গঠনের স্বপ্ন না, বা মুসলমান রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন না, সে ধর্ম প্রতিষ্ঠাও করতে আসতেছে না। এটা স্রেফ জমিদারি প্রথার নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ। এই আন্দোলনের নেতৃত্ব কারা দিছে আপনি যদি নাম দেখেন, এইটা দেখেন ফকির মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, তিতুমির, নুরুল দিন। এই আন্দোলন করছে মুসলমান হিন্দু কৃষকেরা মিলে, যারা হিন্দু জমিদারদের নিষ্পেষণ থেকে বাঁচতে চাইছিল। বাংলা অঞ্চল মানে পূর্ব বাংলা অঞ্চল, আজকে যেটা বাংলাদেশ, সেটা মুসলমান অধ্যুষিত হয়। এখানে মুসলমানদের পরিচালিত বিদ্রোহগুলোই এই জনপদের জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে। দেখেন হাজী শরীয়তুল্লাহ প্রশ্ন উঠাচ্ছে যে জমির মালিক তো আল্লাহ, কোন মানুষ না, ফলে জমিদারদের এই জমির মালিকানা আমরা মেনে নেব কেন? একটা গান আছে এই ধারণার উপরে ভিত্তি করে, শুনছেন কিনা জানি না। এটা হইতেছে এরকম: মাঠে মাঠে সোনালি ধান, পরাণ পাগল করে, কয়দিন পরে সেই ধান যাইব জমিদারের ঘরে রে, আমার হিস্সা নাই সেই ধানে। আমি যদি আল্লাহর বান্দা, জমিন ও আল্লাহর, আদম হাওয়ার সন্তান মোরা, সমান অংশীদার রে, আমার হিস্সা যায় কোনখানে।